চারদিকে নিস্তব্ধতার ছড়াছড়ি। সন্ধ্যার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে শোক। সিঁড়ির ধাপ অতিক্রম করে তৃতীয় তলায় পা রাখতেই অনুভা চমকালো। ফ্ল্যাটের দরজা হাট করে খোলা, লোক মুখে গুনগুন আওয়াজ। শঙ্কিত মন নিয়ে ভেতরে প্রবেশ করতেই বসার ঘরে দেখা মিলল প্রতিবেশী আন্টির। তিনি এগিয়ে এসে দাঁড়ালেন অনুভার সম্মুখে। অনুভা প্রশ্ন করল, আমার মা, মা কোথায়? মা কি খুব অসুস্থ? তাহলে আপু কোথায়? আপু কেন মাকে নিয়ে হসপিটালে যাচ্ছে না? ভদ্রমহিলা প্রতি উত্তরে কি বলবেন বুঝে উঠতে পারলেন না। ওনার বলার অপেক্ষাও করল না অনুভা। চট করে চলে গেল মায়ের ঘরে। তৎক্ষণাৎ পা দুটো তার থেমে গেল। সাদা কাফন গায়ে জড়িত মেঝেতেই শুয়ে রাখা হয়েছে সুফিয়াকে। অর্থিকা পাশেই খাটের পায়ার সঙ্গে হেলান দিয়ে নীরবে বসে আছে। চোখ জোড়ায় এখনও অশ্রুর জল চিকচিক করছে। অনুভাকে দেখতেই মাজেদা শব্দ করে কেঁদে উঠল। কান্না জড়িত কণ্ঠে বলল, আপা গো, আপনি আইছেন? কিন্তু চাচি তো আর নাই গো আপা, আমগর সাইরা চইল্লা গেছে। কথাটা শ্রবণালী পর্যন্ত পৌঁছাতেই মাথাটা চক্কর দিয়ে উঠল অনুভার। তাকালো মায়ের নিথর দেহের পানে। ঠোঁটের কার্নিশে ওনার মৃদু হাসির রেখা আগের থেকে উজ্জ্বলতা বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়েছে। চোখ দুটো বোঝা। আর কিছুই খেয়াল করতে পারল না অনুভা। শরীরের ভারসাম্য ধীরে ধীরে হ্রাস পেল তার। সম্মুখে সকল কিছু আবছা হয়ে এলো, ফাঁকা হয়ে এলো মস্তিষ্ক। মূর্ছা গেল সে। তৎক্ষণাৎ তাকে আগলে নিল শ্রাবণ। গাড়ি পার্কিং করে এসে ভেতরে প্রবেশ করতেই স্ত্রীকে পড়ে যেতে দেখে চমকালো। গালে আলতো করে চাপড় মেরে ডাকলো, নোভা, আই নোভা, কি হয়েছে তোমার? উত্তর এলো না কোনো। এগিয়ে এলেন দুজন মহিলা। বিচলিত কণ্ঠে বললেন, এ কি, উনি তো অজ্ঞান হয়ে গেছেন, ওনাকে ঘরে নিয়ে চলুন। সম্বিত ফিরে পেল শ্রাবণ। চটজলদি স্ত্রীকে তুলে নিল পাজো কোলে, নিয়ে গেল শোবার ঘরে। বিছানায় শুইয়ে দিতেই মহিলা দুজনার মধ্যকার একজন ছিটিয়ে দিতে লাগলেন চোখে মুখে পানি। আরেকজন বললেন, হুট করে মায়ের মৃত্যুর সংবাদ শুনে সহ্য করতে পারেনি, তাই অজ্ঞান হয়ে গেছে। হাতে পায়ে তেল মালিশ করার জন্য আমি এবং বরং কাউকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক জ্ঞান ফিরে আসবে। মস্তিষ্কে মুহূর্তে আঘাত হানল বাক্যগুলো। স্ত্রী পানে এক পলক তাকিয়ে উপস্থিত মহিলাটিকে তার খেয়াল রাখার কথা বলে দ্রুত হেঁটে শাশুড়ির ঘরে চলে এলো শ্রাবণ। পুরো দৃশ্যটা দেখে বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভূত হলো। এক পলক তাকালো অর্থিকার পানে। বাবার মৃত্যুর সময় মেয়েটির মুখশ্রী আদলে যেমন দুঃখ কষ্টে ছেয়েছিল, আজও ঠিক তেমনই তার অবস্থা। তাকে কোনো প্রশ্ন করার সাহস পেল না শ্রাবণ। তাই মাজেদা মেয়েটির উদ্দেশ্যে প্রশ্ন ছিল, কখন হলো এমনটা, আর কিভাবেই বা হলো? মেয়েটি নাক টেনে বলল, জানি না দুলা ভাই, কয়দিন ধরে চাচি খালি চুপচাপ থাকে, কিছু জিগাইলে উত্তর দেয় না। আজ সকালেও চাচিরে দেখলাম শুইয়া রইছে, খাউন দিয়া গেলাম খাইলো না। আমিও আর কিছু না কইয়া দুপুরে রান্না কইরা তাইম বাজানরে গোসল করাইয়া খাওয়াইয়া ঘুম পাড়াইলাম। দুপুরে খাওয়ানোর সময় 3বার ডাকলাম, কিন্তু চাচি একবারও উত্তর দিল না। শরীর খারাপ করছে নাকি দেহার লাগিয়া গা ছুঁইতে দেখি বরফের মতো ঠান্ডা। তারপর পাশের ফ্ল্যাটের খালারে ডাইক্কা আনলাম, হেরাই হাসপাতালে লইয়া গেল। সেইখানে ডাক্তারে কইল চাচি আর নাই। কথাটা বলে মুখে ওড়না গুজে আবারও কেঁদে উঠল মাজেদা। ঘর থেকে বের হলো শ্রাবণ। ফোন দিল বাবার নম্বরে। কল রিসিভ হতেই সে বলে উঠল, বাবা নোভার মা মারা গেছেন। ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলিস, কখন? সঠিক সময় তো বলতে পারছি না, তবে যা ঘটন ঘটার আমরা আসার আগেই ঘটে গেছে। বৌমা কোথায়? ঘটনাটাও নিজে নিতে পারেনি সহজে। মায়ের মৃতদেহ দেখতে জ্ঞান হারিয়েছে। এখন কি করব কিছু বুঝতে পারছি না বাবা। তুই বৌমার কাছে থাক, আমি তোর মাকে নিয়ে এক্ষুনি ওখানে আসছি। বলেই কল কাটলেন হানিফ শেখ। হন্তদন্ত পায়ে ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে এলেন স্ত্রীকে জানাতে। সময় পেরোলো বেশ। জ্ঞান ফিরল অনুভার। কয়েক মিনিটের সময় লাগলো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো স্মরণ করতে। শোয়া থেকে দ্রুত উঠে দাঁড়াতে গেলেই তার বাম হাতটা টেনে ধরল কেউ। সেদিক পানে তাকাতেই অনুভার দৃষ্টিগোচর হলো প্রিয় মুখখানা। হো হো করে কেঁদে উঠল সে। বলল, আমি মায়ের কাছে যাব শ্রাবণ। মা কোথায়? এমন কথার পরিপ্রেক্ষিতে শ্রাবণ আর তাকে আটকাতে পারল না। মস্তিষ্ক হতে শব্দরা উধাও হয়ে গেল তার থেকে। নিজেকে ছাড়িয়ে দৌড়ে মায়ের ঘরে এলো অনুভা। খাটিয়ার সামনে বসে পড়ল। চোখের পানি বাদ মানছে না তার। মায়ের গালে হাত রেখে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলো, মা, ও মা, চোখ খোলো না মা। সবাই এসব কি বলছে মা? বাবার মতো তুমি অন্তত আমাদের ছেড়ে যেও না মা। ও মা, চোখ খোলো না মা, খুব কষ্ট হচ্ছে আমার, ছেড়ে যেও না আমাদের মা। কথাগুলো বলতেই হাউমাউ করে কাঁদতে লাগলো সদ্য মাহারা মেয়েটি।
পিতার মৃত্যুর থেকেও মায়ের মৃত্যুতে তার শোকটা যেন বড্ড বেশি। বাবা যে মৃত্যুর দোরগোড়ায় অনেক আগেই পৌঁছে গিয়েছিল তা তো সে উপলব্ধি করতে পেরেছিল, তার জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছিল। কিন্তু মা কেন হুট করে চলে গেল? হুট করে এভাবে ভালোবাসার মানুষগুলো ছেড়ে ছুড়ে চলে গেলে কোনো মানুষ কি সুস্থ স্বাভাবিক থাকতে পারে? হুঁশ ফিরে এলো অর্থিকার। এক দৃষ্টিতে সে তাকিয়ে রইল ছোট বোনের পানে। মা হারানোর কষ্টটা মাথা চাড়া দিয়ে উঠল। তার চোখ দিয়েও আবারও নামতে লাগলো বর্ষণ, নীরব বর্ষণ। হাসপাতালে ডাক্তারের নিকট মায়ের মৃত্যু সংবাদ শুনে কম তো কাঁদেনি মেয়েটা, বরং সেও জ্ঞান হারিয়েছিল। নার্সরা তখন ধরাধরি করে কেবিনে শুয়ে তার চিকিৎসা করে জ্ঞান ফেরায়। প্রতিবেশী মানুষগুলো ভালো হওয়ায় একেবারে মৃত দেহের গোসল করিয়ে কাফনে মুড়িয়ে তারপর বাড়ি পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করেছে তাকে। স্ত্রীর ক্রন্দনরত দৃশ্য সহ্য হলো না শ্রাবণের। এগিয়ে গিয়ে তার পাশেই বসে পড়ল সে। শক্ত করে হেঁচকা টানে নিজের বুকের সাথে চেপে ধরল তার মাথা। ব্যথাতুর কণ্ঠে বলল, এভাবে কাঁদে না নোভা। যার যাওয়ার সে তো চলেই যায় সবাইকে ছেড়ে। এভাবে কাঁদলে হবে বলো? শক্ত করো নিজেকে। কান্নার বেগ কমার বদলে শুধু বেড়েই চলেছে অনুভার। এতক্ষণে হিসকে উঠে গেছে, ভেজা গলায় বলতে লাগলো, মা কেন চলে গেল শ্রাবণ? কেন চলে গেল বা? এখন কি হবে আমাদের? মাকে ফিরে আসতে বলো না শ্রাবণ। আচ্ছা, মা কি কোনো কারণে অভিমান করেছে? কেন করেছে অভিমান? আরও আজগুবি বিভিন্ন কথাই বলতে লাগলো মেয়েটি। চেষ্টা করেও তাকে থামাতে পারল না শ্রাবণ। অপরাগতা মেনে নিয়ে শক্ত করে নিজের বক্ষের সাথে জড়িয়ে ধরে রাখল প্রিয়তমাকে। সুখের সন্ধান পেতে না পেতেই দু বোনের জীবনে কেন এত কষ্ট এসে হানা দেয়? পাগলামো করতে করতেই পুনরায় জ্ঞান হারালো অনুভা। এবারও বিচলিত হয়ে উঠল শ্রাবণ। পূর্বের স্থানেই শুয়ে দিল তাকে। একবার ভাবলো হাসপাতালে নিয়ে যাবে, পরক্ষণেই ভাবলো জ্ঞান ফেরার পর যদি আবার মাকে দেখতে চায় তখন কি করবে বুঝতে পারল না শ্রাবণ। দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। এভাবে তো আর অসুস্থ স্ত্রীকে ঘরে রেখে দিতে পারে না। হানিফ শেখ এবং শান্তা এসে পৌঁছে গেছেন। বেআইনের লাশ দেখে পুত্রবধূর শিউরে গিয়ে বসলেন শান্তা। মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে পুত্রের থেকে সব কিছু জেনে নিলেন। হানিফ শেখ তাড়া দিয়ে বললেন, বোমার জন্য এখানে শ্রাবণ আছে, তুমি বরং অর্থিকা মায়ের কাছে যাও। মেয়েটি দেখলাম একা একা চুপচাপ হয়ে বসে আছে। এই মুহূর্তে কাছে পিঠে ভরসার কেউ না থাকলে হয়? স্বামীর কথায় সায় জানালেন শান্তা। দ্রুত সেদিকেই পা বাড়ালেন। যাওয়ার আগে পুত্রকে স্পষ্ট করে বলে গেলেন, বৌমার কাছ থেকে কিন্তু একটুও সরবি না মেহু। জ্ঞান ফিরলে সবটা আমায় জানাবি। এবারও অনুভার হাতে পায়ে তেল মালিশ করা হলো, মুখে ছিটানো হলো পানি, কিন্তু বিশেষ কোনো কাজ হলো না। ঘরের বাহিরেই পায়চারি করছিলেন হানিফ শেখ। ভেতরে কথোপকথন শুনতে পেয়ে ছেলেকে ডেকে বললেন, দেখ, তোর কথা মতো এ নিয়ে দুবার জ্ঞান হারিয়েছে বৌমা, তাই আর এখানে ফেলে রাখা উচিত হবে না। দ্রুত হসপিটালে নিয়ে যাও ওকে। নিচে ড্রাইভার সহ গাড়ি আছে, ওটাই করেই কাছের হসপিটালতে যা। আমি আর তোর মা তো আছি, সৌহার্দ্যকে জানিয়ে দিয়েছি, ও এসে পড়বে এর মধ্যে, তুই যা। বাবার কথা এই মুহূর্তে সঠিক মনে হলো শ্রাবণের নিকট। তাই বিলম্ব না করে স্ত্রীকে ফের তুলে নিল কোলে। জ্ঞানহীন অবস্থাতেই নিয়ে চলল হাসপাতালের উদ্দেশ্যে। শান্তা এসে বসলেন অর্ধিকার পাশে। মাথায় হাত রাখলেন মাতৃ স্নেহে। ঘাড় ঘুরিয়ে ভদ্রমহিলার পানে তাকাতেই ওনাকে চিনতে তেমন বেগ পেতে হলো না অর্থিকাকে। তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে লাগলেন শান্তা। মা হারানোর বেদনা যে কতটা কষ্টের তা তো তিনি জানেন। এমন একটি সময় তো তিনিও পার করে এসেছেন। শান্তার মা যখন মারা যান তখন সৌহার্দ্য ওনার পেটে। আহা, এমন একটা আনন্দের সময় নিজের মাকে হারান ভদ্রমহিলা। কি নিদারুণ কষ্ট। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। শ্রাবণকেও কতদিন যে কোলে তুলে নেননি তারও হিসাব নেই। যা শাশুড়ি তো সব কিছু সামলেছে। মেয়েটি শ্রাবণে থেকে বয়সে কিছুটা বড় হবে, তবুও তো মেয়ের মতোই। তার দুঃখে ব্যতীত হলেন শান্তা। বুকে টেনে নিয়ে হাত বুলিয়ে দিতে লাগলেন মাথায়। অনেক দিন বাদে পরম ভরসার একটি স্থান পেয়ে যেন আর নিজেকে আটকে রাখতে পারল না অর্থিকা। কেঁদে উঠল শব্দ করে। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে গভীর হতে লাগলো রাত। গ্রাম থেকে এসেছে দুজন চাচাতো ভাই আসিফ এবং সজীব। লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে আজও সেই চিরচেনা গ্রামে ছিটল গাড়ি। তবে মৃতদেহখানা আজ ভিন্ন। তাইমকে অর্থিকার সঙ্গে ছাড়লেন না শান্তা।
বাচ্চা ছেলে এত ধকল নিতে পারবে না। তাই তাকে বুঝিয়ে তাইমকে নিজের সঙ্গে নিয়ে রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। মাজেদা মেয়েটাও একা ছাড়ল না অর্থিকাকে। ফোনের মাধ্যমে কাজের স্থান হতে ছুটি নিয়ে সেও চলল অর্থিকার সাথেই গ্রামের বাড়িতে। রক্তের সম্পর্ক না থাকার পরেও অল্প কিছুদিনেই এই মানুষগুলো যে তার নিকট অতি আপন হয়ে উঠেছিল। কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরেছে অনুভার। জ্ঞান ফিরতেই শুরু হলো তার কান্না আর চিৎকার চেঁচামেচি। বাবার কাছে ফোন দিয়ে বিস্তারিত সব জেনে নিয়ে স্ত্রীর নিকট এসে বসল শ্রাবণ। তাকে দেখতেই বুকে হামলে পড়ল অনুভা। খামচে ধরল পরনের শার্ট, অস্থির হয়ে বলল, আমার মায়ের কাছে নিয়ে যাচ্ছ না কেন? কেমন এমন কেন করছো তোমরা? আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। শ্রাবণ তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, নিয়ে যাব, তার আগে কথা দাও আমায়, আমার কথা শুনবে, এভাবে কাঁদবে না। দম বন্ধ হয়ে যাচ্ছে অনুভার। মায়ের কাফনে জড়ানো মুখটা ভেসে উঠছে আঁকিপটে। কি করে থামবে এই অশ্রুজল? তবুও মাথা নাড়িয়ে অস্পষ্ট সুরে সায় জানিয়ে বলল, কাঁদবো না আমি, নিয়ে চলো আমায়। আর দেরি করল না শ্রাবণ। হাসপাতালের বিল পরিশোধ করে অনুভাকে নিয়ে গাড়ির পেছনের সিটে উঠে বসল। ড্রাইভারকে ঠিকানা বলতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। ঠিকানাটা কর্ণগোচর হতেই স্বামীর পানে ভেজা চোখে তাকালো অনুভা। এই চাহনির অর্থ দ্বারা বুঝতে পারল শ্রাবণ। সন্তবর্ণের দীর্ঘশ্বাস ফেলে তাকে বাহুবন্ধনে আবদ্ধ করে কপালে গালে ঠোঁটের উষ্ণ পরশ ছুঁয়ে মৃদু আওয়াজে বলল, তোমার বাবার পাশে মাকে কবর দেওয়া হবে। চাচাতো বাইরে এসে মায়ের মৃতদেহ এবং আপুকে নিয়ে গেছে ওদের সাথে। একটু থেমে আবারও বলল, হঠাৎ এমন একটা ঘটনা ঘটায় কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এভাবে কাঁদলে কি আর মাকে ফিরে পাওয়া যাবে বলো? মানুষকে তো চিরকাল থাকতে হয় না, একদিন একদিন চলেই তো যেতে হয়, তা তো তুমি জানোই। তাই বলে এইভাবে কেন চলে যাবে? বাবা যাওয়ার আগেও আমরা সবাই সবকিছু টের পেয়েছি, কিন্তু মা, আমাদের তো আর কেউ থাকলো না শ্রাবণ। পুরোপুরিভাবে এতিম হয়ে গেলাম আমরা। সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পেল না শ্রাবণ। নীরব রইল। শুনতে থাকলো স্ত্রীর কান্না। অনুভব করতে লাগলো তার শরীরের কম্পন। মনে মনে শুধু প্রতিজ্ঞা করলো, এটাই তোমার শেষ কান্না নোভা, এরপর আর কখনো তোমার ওই চোখ দিয়ে দুঃখের অশ্রু গড়াতে আমি দিব না। হানিফ শেখ, শান্তা এবং সৌহার্দ্য বাড়ি ফিরে এসেছে অনেকটা আগেই। হাত মুখ ধুয়ে পরনের পোশাক বদলে ঘর থেকে বেরিয়ে এলেন শান্তা। সবিতার কাছে তাইমকে রেখে গিয়েছিলেন কিছুক্ষণের জন্য। পথে ছেলেটা ঘুমিয়ে পড়েছে, তার ওপর পেটে কিছু পড়েনি। বসার ঘরে আসতেই ছোট পুত্রবধূকে সোফায় বসে থাকা অবস্থায় দেখতে পেলেন তিনি। তার পাশেই বসা জাগ্রত তাইম। নিজ দায়িত্বে বাচ্চাটিকে খাবার খাইয়ে দিচ্ছে প্রান্তি। পুত্রবধূর এমন দায়িত্বজ্ঞান দেখে ভেতরে ভেতরে প্রশান্তি অনুভব করলেন শান্তা। শাশুড়িকে দৃষ্টিগোচর হতেই হাস্যজ্জ্বল মুখে প্রান্তি বলে উঠল, বাবুটা অনেক কিউট আর শান্ত। সেই যে বৌভাতের অনুষ্ঠানে দেখেছিলাম, এসেই অনুভাবর কোলে ঝাঁপিয়ে পড়েছিল। ওপর নিচ মাথা নাড়িয়ে এগিয়ে এসে সোফায় বসলেন শান্তা। আফসোসের সুর তুলে বললেন, মেয়ে দুটোর উপর দিয়ে একটার পর একটা দখল যাচ্ছেই। তাছাড়া বড় বৌমার জন্য এখন না হয় শ্রাবণ আছে, আমরা আছি, কিন্তু অর্থিকা মেয়েটিকে সামলানোর জন্য তো কেউই নেই। এই অল্প বয়সী বিধবা হলো, শ্বশুর বাড়ির মানুষগুলোর আসল রূপ দেখলো, তারপর বাবাকে হারালো, এখন আবার মাও চলে গেল। আমার না খুব কষ্ট হয় ওর জন্য। শাশুড়ির নিকট হতে সবটা শুনে প্রান্তিরও মন ভার হলো। তাইমকে খাওয়ানো শেষ হতেই সবিতাকে ডেকে এটো প্লেটটা নিয়ে যেতে বলল। কিছুক্ষণ ভেবেচিন্তে বলে উঠল, একটা কথা বলবো মা? বলো। আন্টি মারা গেছেন, ওনাদের দুই বোনের অবস্থা তেমন ভালো নয়। আপনার কথা অনুযায়ী যা বুঝলাম, আপুর বোন তো বর্তমানে একা, বেচারিকে সামলানোর জন্য সত্যি কেউ নেই, তার উপর ছোট বাচ্চা। আচ্ছা, ওনাকে যদি কিছুদিনের জন্য এখানে রাখা হয় তাহলে কেমন হয়? একটা পরিবারের মধ্যে থাকলে শোকটা কাটিয়ে উঠতে সুবিধা হবে, কি বলেন? পুত্রবধূর এহেন প্রস্তাবে চমকায়িত দৃষ্টিতে তার পানে তাকান শান্তা। কিয়ৎক্ষণ নীরব থেকে মাথা নাড়িয়ে বলেন, দারুণ বলেছো তো, আমার মাথায় কেন এটা এলো না? তুমি বাচ্চাটাকে একটু দেখে রাখো, আমি তোমার শ্বশুর মশাইকে জানিয়ে আসি কথাটা। বলেই হনহনিয়ে প্রস্থান করলেন শান্তা। যতই হোক, তিনিও তো একজন মা। অন্যের দুঃখে মায়ের মন সর্বদাই কাঁদে। প্রান্তি তাইমের আঙ্গুল ধরে দাঁড়ালো, বলল, চলো ঘরে যাই। তাইম তাকালো এই অপরিচিত রমণীটির পানে, মলিন স্বরে বলল, মায়ের কাছে দাবো।
তৎক্ষণাৎ কোলে তুলে নিল প্রান্তি। ঘরের দিকে যেতে যেতেই বলল, যাবো তো, মায়ের কাছেই যাব। তার আগে আমি খেলা করব, গল্প করব। কামরুল হাসানের কবরের পাশেই সুফিয়াকে কবর দেওয়া হলো। মায়ের লাশ নিয়ে সকলে বাড়ি ত্যাগ করতেই একেবারে নীরব হয়ে গেল অনুভা। চোখের বর্ষণ থেমে গেল তার, হৃদয় হয়ে গেল কঠোর। স্ত্রীকে অপরিচিত মানুষদের কাছে রেখেই শাশুড়ির কবরের কাছে গিয়েছিলেন শ্রাবণ। কবর দেয়া শেষ হতেই সকলের সাথে বাড়ি ফিরে এলো সে। সদর দরজায় সম্মুখে বড় চাচির সাথে দেখা হতেই তিনি তাকে দেখিয়ে দিলেন অনুভার অবস্থানরত ঘরটি। তাই আর বিলম্ব না করে সেদিকেই পা বাড়ালো শ্রাবণ। তখনই তাকে মুখোমুখি হতে হলো সেজ চাষা আতিউরের সঙ্গে। লোকটি ভুরুদয় কুঞ্চিত করে বিদ্রূপে সুরে বললেন, আমার সন্দেহই তাহলে ঠিক আছিল। কামালে মারার দিনই তোমারে দেখে আমি বুঝছিলাম যে তোমার লগে অনুর সম্পর্ক আছে, কিন্তু তুমি তো লগেই তা অস্বীকার করছিলা। অথচ আইজ তোমার লগেই অনুর বিয়া হইল। ভেতরে ভেতরে শ্রাবণ বেশ চিন্তিত এবং ব্যথিত। তবুও ভদ্রলোকের সম্মুখে অধরে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, সম্পর্ক থাকলে কি সবাইকে ঢাকঢোল পিটিয়ে জানাতে হবে নাকি? তাই বলার প্রয়োজন মনে করিনি। তুমি অনেক চতুর পোলা। তবে আপনাদের মতো অতটাও নই। দেখা তো তোমারে ভালো পরিবারের পোলাই মনে হয়। তাহলে কি দেখা ইমাইয়ারে বিয়া করলা কত? তাগো সব খবর জানো তো, নাকি সব কিছু গোপন রাইখেই এর মা তোমার উপরে মাইয়ারে চাপাইয়া দিছে? ভাইয়ের মেয়ের সুখ বুঝি সহ্য হচ্ছে না আপনার, তাই সংসার ভাঙার জন্য কানবরা দিতে চলে এসেছেন? এমন একটি কথা যেন মোটেও আশা করেনি লোকটি, তাই সঙ্গে সঙ্গে চুপসে গেলেন তিনি। মুখশ্রীতে নেমে এলো এক ঝাঁক তমিশ্রা। শ্রাবণ পুনরায় বলল, আমি সব কিছুই জানি। তাদের পরিবারের সাথে কি হয়েছে, আপনারা কি করেছেন সব জানি। সব জেনেই বিয়ে করেছি। আশা করি মনে আর কোনো সন্দেহ নেই। লোকটির দৃষ্টি সরিয়ে নিলেন। সন্তর্পণে নিঃশ্বাস ফেলে লোকটিকে পাশ কাটিয়ে চলে এলো শ্রাবণ। অনুভা বিছানায় হাঁটু মুড়ে বসে আছে চুপচাপ। আজ পুরো এলোমেলো লাগছে মেয়েটিকে। ঘরে আসতেই হিজাবটা খুলে চাচি তার মাথার মধ্যিখানে ঠান্ডা তেল লাগিয়ে দিয়েছেন। শ্রাবণ এসে তার সম্মুখে বসল। পরনের আধ খোলা ওড়নাটা ঠিক করে বুকে জড়িয়ে দিয়ে মুখশ্রীতে অসংখ্য চুমু খেল। নিজ বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতেই বলল, আমরা আজই বাড়ি ফিরব না ভাব। জোরপূর্বক তার বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তার মুখের দিকে তাকালো অনুভা। ভাঙ্গা স্বরে বলল, মা ওখানে একা, আর আমরা চলে যাব। মা কোথায় একা? তোমার মায়ের কবরের পাশে তোমার বাবার কবর, তাহলে মা একা কোথায়? তুমি এভাবে কাঁদলে কষ্ট পেলে অর্থে আপুকে কে সামলাবে বলো তো? এসে থেকে একবারও আপুর সাথে কথা বলেছ? তাছাড়া তোমার মায়ের আত্মাও তো কষ্ট পাবে। বাবা মায়ের জন্য দোয়া করো অনুভা, যাতে ওনারা কবরের আযাব হতে পরিত্রাণ পান, জান্নাতবাসী হন। এতক্ষণ বাদে বড় বোনের কথা খেয়াল হলো অনুভার। বিছানা থেকে নেমে গেল সে। শ্রাবণ প্রশ্ন করল, এই মেয়ে, যাচ্ছ কোথায়? আপুর কাছে। বলতে বলতেই দরজা দিয়ে কক্ষ হতে বেরিয়ে গেল অনুভা। শ্রাবণ দেখল তার যাওয়া, কিন্তু বাধা দিল না। এই মুহূর্তে দুই বোন একত্র হওয়া প্রয়োজন। অর্থিকা পাশের ঘরেই, বড় চাচি তার পাশে বসা। অনুভা এসে ভেতরে প্রবেশ করল। বিছানায় এসে চুপচাপ সেও বসল। তাকালো বড় বোনের নির্জীব মুখপানে। এই কষ্টের মধ্যেও শুকনো হাসলো অর্থিকা। হাত রাখলো ছোট বোনের মাথায়, বলল, প্রিয় মানুষকে হারিয়ে শোক কাটিয়ে উঠতে না পারা আমি আজ আর কাঁদছি না। অথচ কাঠের হৃদয়ের তুই আজ এতটা দুর্বল হয়ে গেলি রে অনু। মা যে আমাদের কাঁদতে নিষেধ করে গিয়েছে। কষ্ট পাস না। মায়ের জীবনে বাঁচার যতটা ইচ্ছে ছিল, সব ইচ্ছেই বাবা মারা যাওয়ার পর সব বাবার সাথে সাথেই মাটিতে নিচে চাপা পড়ে গিয়েছে রে। মা মুক্তি পেয়েছে, একেবারে বাবার কাছে চলে গিয়েছে। আমাদের কাঁদা যে উচিত নয় অনু। মা তো বাবার কাছে চলে গেল, কিন্তু আমি কবে তন্ময়ের কাছে যাব বলতো? কবে আমার টাইমটা বড় হবে? কবে নিজের দায়িত্ব নিজে নিতে শিখবে? তন্ময় বাবা, তারপর মাও আমায় ছেড়ে চলে গেল। আমি ভালো নেই অনু, আর কখনো হয়তো ভালো থাকতেও পারবো না। বাকি সবার মতো তুই অন্তত আমাকে ছেড়ে যাস না। তুই আর টাইম ছাড়া যে আমার আর নিজস্ব মানুষ রইল না অনু। বোনের সংস্পর্শে এসে যেন ভেতরটা আরও দুর্বল হয়ে পড়ল অনুভার। বুকে জড়িয়ে ধরল বড় বোনকে। নাক টেনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে।
বলল, এভাবে বলিস না আপু, তোদের ছেড়ে কোথাও যাব না আমি, কোথাও না। অর্থিকার চোখ দিয়েও অনবরত গড়িয়ে পড়ছে পানি, কিন্তু তার কান্নার কোনো শব্দ নেই। গোটা একটা বছর কাঁদতে কাঁদতে যে সে ক্লান্ত। দুপুরের দিকে অর্থিকা এবং অনুভাকে নিয়ে শেখ বাড়িতে এসে পৌঁছালো শ্রাবণ। বোনের শ্বশুরবাড়িতে থাকার কথা যেন কিছুতেই ভাবতে পারছিল না অর্থিকা। ভেতরে ভেতরে অস্বস্তি তাকে আষ্টে পৃষ্ঠে জপটে ধরেছে, কিন্তু ছোট বোন আর বোন জামাতার বিভিন্ন কথায় শেষ পর্যন্ত তাকে রাজি হতেই হলো। তাছাড়া তাইমও তো এখন শেখ বাড়িতেই রয়েছে। খালাকে পেলে তার আর কাউকে প্রয়োজন না হলেও অর্থিকার তো এখন ছেলেকে খুব প্রয়োজন। শ্রাবণদের বাড়িটি ডুপ্লেক্স, তাই বাড়ির কক্ষের সংখ্যাও কম নয়, যার দরুন বেশিরভাগ কক্ষই খালি পড়ে থাকে। সকালেই সবিতাকে দিয়ে নিচতলায় একটা ঘর পরিষ্কার করিয়েছেন শান্তা। অনেক দিন ধরে ঘরটি বন্ধ থাকায় ধুলো জমেছে অনেক। ভেতরে প্রবেশ করতেই অর্থিকাকে নিজ মেয়ের মতোই সদরে গ্রহণ করলেন শান্তা। তার জন্য বরাদ্দকৃত ঘরটায় তাকে নিয়ে গেলেন। যাওয়ার আগে অনুভাকে উদ্দেশ্য করে কড়া গলায় বলে গেলেন, চুপচাপ ঘরে গিয়ে গোসল সারবে। সবিতাকে দিয়ে তোমাদের খাবার আমি ঘরেই পাঠিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে বিশ্রাম নিবে। কোনো অনিয়ম যেন না হয় বলে দিলাম। আর হ্যাঁ, অর্থিকা মায়ের জন্য আমি আছি, তাই বোনের জন্য তোমায় চিন্তা করতে হবে না। শাশুড়ির এমন কঠোর কণ্ঠস্বর হতে নিঃসৃত বাক্য শুনে কিছুটা ঘাবড়ে গেল অনুভা। চুপচাপ ওপর নিচ মাথা নাড়িয়ে চলে গেল নিজের শোবার ঘরের দিকে। শ্রাবণ বাড়িতে প্রবেশ করেই তার আগেই চলে গিয়েছিল ওপরে। ঘরে এসে হিজাবটা খুলে নিল অনুভা। কাবার থেকে বের করলো পরনের শাড়ি। বাথরুম থেকে পানির শব্দ আসছে। গোসল করছে শ্রাবণ। কয়েক মিনিট সময় নিয়ে বের হয়ে এলো সে বের হতেই তাকে পাশ কাটিয়ে নীরবে ভেতরে প্রবেশ করলো অনুভা। অর্থিকাও সবে গোসল করে বের হয়েছে। শরীরটা তার ভীষণ হালকা লাগছে। তন্ময়ের মৃত্যুর পর আজ প্রথম নিজের গায়ে শাড়ি জড়িয়েছে মেয়েটা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতেই হতাশার নিঃশ্বাস ত্যাগ করলো। বিছানায় বসা তাইমের কাছে গিয়ে হাত রাখলো মাথায়। তাইম তাকালো মায়ের পানে। তোতলানো শব্দে জিজ্ঞেস করলো, নানু কোথায়? দুটো শব্দ যেন বুকের ভেতর সূচের মতো গিয়ে বিঁধল অর্থিকার। বলল, নানু নেই, আকাশে তারা হয়ে গেছে নানু। এত এত ভারী কথা বোধগম্য হলো না টাইমের। ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রইল মায়ের মুখশ্রীতে। খাবারের ট্রে হাতে ভেতরে প্রবেশ করলেন শান্তা। অর্থিকাকে দেখে মুচকি হেসে বললেন, মাশাল্লাহ, তোমরা দু বোনই খুব সুন্দর, সব পোশাকই দারুণ মানিয়ে যায় তোমাদের। জোরপূর্বক হাসল অর্থিকা। শান্তা পুনরায় বললেন, তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই মা। এমন ভয়াবহ শোক এর আগেও পার করে এসেছো। সবাই তো আর চিরকাল থাকে না। এই যে আমারও তো একসময় বাবা মা ছিল, ভাই বোনেরা ছিল, অথচ আজ বাবা মা এই দুনিয়াতে নেই। ভাই বোনেরা থেকেও না থাকার মতোই। সবাই নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। তাই বলে কি আমি বছরের পর বছর কাটাচ্ছি না? আমার মা যখন মারা যায় তখন আমার ছোট ছেলে আমার পেটে ছিল। সে যাকগে, কান্নাকাটি আর একদম করবে না। আমি তো তোমার মায়েরই মতো, তাই না? ছোট বোনের শাশুড়ি ভেবে কিন্তু একদম পর মনে করবে না আমায়, বুঝলে? ওপর নিচ মাথা নাড়ায় অর্থিকা। ভারী কণ্ঠে বলে, শ্রাবণের হাতে অনুকে তুলে দিয়ে তবে ভুল করিনি আমি। কি বলেন আন্টি? মেয়েটা এত সুন্দর একটা পরিবার পেল, আপনার মতন মা পেল, আঙ্কেলের মতো বাবা পেল। কথাটা শুনে চট করে একটা আবদার করে বসলেন শান্তা। তুমিও এখানে থেকে যাও না। ওখানে আর একা একা থেকে কি করবে? তার উপর অফিস করো, সারা দিন তো বাচ্চাটাকে একা থাকতে হবে। এর থেকে এখানে থেকে যাও, বৌমাও খুশি হবে। প্রস্তাবটি পছন্দ হলো না অর্থিকার। কোমল স্বরে বলল, এ হয় না আন্টি, দয়া করে এ কথাটা অনুর সামনে অন্তত বলবেন না। দেখা যাবে এ কথা শোনার পর থেকে আমাকে এখানে রাখার জন্য মেয়েটা উঠে পড়ে লাগবে। কিন্তু আমি তো এমনটা চাই না। টাইম বড় হচ্ছে, তাই ভেবেছি ওকে একটা ভালো ডে কেয়ার সেন্টারে ভর্তি করিয়ে দেব। অফিস থেকে ফেরার সময় আবার সঙ্গে করে না হয় নিয়ে আসবো। সত্যিই কি হয় না? আপনারা খুবই ভালো মনের মানুষ আন্টি। আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো এত সহজে কথাটা বলতে পারতো না। তাই আপনার জন্য আমার সম্মানটা বড্ড বেড়ে গেল। তবে সত্যি এমনটা হয় না। জীবনে থেমে থাকলে তো আর হবে না, বরং অনেক এগিয়ে যেতে হবে। তাই যেভাবে জীবন চলছে চলতে থাকুক। তাহলে কথা দাও, প্রতি সপ্তাহে একবার হলেও ছেলেকে নিয়ে এখানে আসবে।
ভদ্রমহিলার এই আবদারটির চেয়েও নাকচ করতে পারল না অর্থিকা। মাথা নাড়িয়ে সায় জানালো। শান্তাও খুশি হয়ে গেলেন। টানা আধা ঘন্টা হলো অনুভা বাথরুমে গোসল করতে ঢুকেছে, কিন্তু এখনও বের হওয়ার নাম নেই তার। স্ত্রীর চিন্তায় অস্থির হয়ে আছে শ্রাবণ। এই নিয়ে তৃতীয়বারের মতো দরজায় টোকা দিতেই দরজা খুলে বেরিয়ে এলো অনুভা। মুখোমুখি হলো স্বামীর। ভ্রুজগল কিঞ্চিত কুঁচকে গভীর কণ্ঠে প্রশ্ন করল। টোকা দিচ্ছিলে কেন? শ্রাবণ চিন্তিত স্বরেই বলল, এতক্ষণ লাগবে কেন গোসল সারতে? কত চিন্তা হচ্ছিল জানো? উত্তর দিল না অনুভা। তোয়াল দিয়ে চুল মুছতে মুছতে বারান্দায় চলে গেল। ফিরে এলো মিনিট দুয়েক পর। সবিতা অনেকক্ষণ আগে খাবার দিয়ে গিয়েছে। শ্রাবণ ট্রেটা বিছানায় এনে দুজনের খাবারটা ঠিকভাবে রাখলো। অনুভা বিরক্ত হলো কিছুটা, বলল, খুব মাথা ধরেছে, এখন আর খাবো না। তুমি সোফায় যাও না, ওখানকার টেবিলের উপর রেখে খাও। অনুভার কথায় বিশেষ পাত্তা দিলেন না শ্রাবণ, চুপচাপ ভাত মাখাতে লাগলেন। ততক্ষণে অনুভা এসে বসেছে বিছানার একপাশে। তখনই শ্রাবণ তার মুখের সামনে এক লোকমা তুলে ধরে বলল, না খেয়ে কোনো শোয়া নাই, আমি খাইয়ে দিচ্ছি, চুপচাপ মুখ হলো, চেবো আর গেলে ফেলো, বাড়তি কোনো কথা না। তার পানে চোখ রাঙিয়ে তাকালো অনুভা, কিন্তু বিশেষ কোনো কাজ হলো না এতে। প্রথম লোকমাটা মুখের ভেতরে ঠুসেই দিল শ্রাবণ, তাই বাধ্য হয়েই খেতে লাগলো সে। খাওয়ার পর্ব শেষ হতেই এটো প্লেটটা ট্রেটে তুলে নিয়ে নিচে চলে গেল শ্রাবণ। আর বিলম্ব না করে বিছানা গুছিয়ে শুয়ে পড়ল অনুভা। মাথাটা বড্ড ভার লাগছে তার। কান্নাকাটির ফলে শরীরটাও বেশ দুর্বল। শরীর হতে বের হচ্ছে উত্তাপটা। হয়তো জ্বর আসবে তার। রোজকার রুটিন মাফিক আজও বিকেলে হানিফ শেখ বের হয়েছেন বাহিরে। সন্ধে হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু এখনও ওনার ফেরার কোনো নাম নেই, গন্ধও নেই। সবিতাকে নিয়ে রোজকার মতো নাস্তা তৈরি করলেন শান্তা। অনুভা সেই যে দুপুরে ঘরে এসে প্রবেশ করেছে, তারপর আর নিচে নামেননি। অর্থিকাকে ডেকে ড্রয়িং রুমে নিয়ে এলেন তিনি। সেন্টার টেবিলের ওপর রাখলেন বাহারি নাস্তা। সৌহার্দ্য এবং প্রান্তীয় উপস্থিত হয়েছে সেখানে। খেতে খেতেই ছোটোখাটো একটা গল্পের আসর বসে গেল সেখানে। বড় পুত্র এবং পুত্রবধূর জন্য আলাদাভাবে ট্রেতে নাস্তা দিয়ে সবিতাকে বললেন তাদের ঘরে দিয়ে আসতে। তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো শ্রাবণ। পুত্রকে দেখতেই এগিয়ে গেলেন শান্তা, বলে উঠলেন, এই তো মেহু এসে গেছে। তা বৌমা কোথায়? দুপুরের পরে বেশি ঘুমালে তো শরীর খারাপ করবে। শ্রাবণ চিন্তিত মুখে উত্তর দিল, ঘুমের মধ্যে ওর জ্বর এসেছে মা, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, পানিপট্টি দেওয়ার পরও কিছুতেই জ্বর কমছে না, কি করি বলো তো মা? সে কি কথা, জ্বর এসেছে আর তুই আমায় এখন জানাচ্ছিস? কথাটা কর্ণগোচর হতেই বসা থেকে উঠে এলো অর্থিকা। উদ্বিগ্ন কণ্ঠে বলল, মেয়েটা অতিরিক্ত চিন্তা করলে কিংবা সামান্য আঘাত পেলে খুব জ্বর আসে, ওষুধ খাওয়াইছো? না, অনেক ডাকলাম কিন্তু উঠতেই চাইছে না। আমায় একটু নিয়ে চলো না ওর কাছে। মাথা নাড়িয়ে আবারও নিজেদের ঘরের দিকে পা বাড়ালো শ্রাবণ। তার পিছু পিছু অর্থিকাও আর শান্তাও গেল। কাঁথা মুড়িয়ে দিয়ে শুয়ে আছে অনুভা। জ্বরে ঠোঁটগুলো তার তরতর করে কাঁপছে। অর্থিকা এসে ছোট বোনের শিওরে বসলো, হাত রাখলো কপালে এবং গলায়। শান্তা ছেলের উদ্দেশ্যে বললেন, মাথায় পানি ঢালতে হবে, তুই নিচে যা, আমরা ওর মাথায় পানি ঢালছি। অসহায় মুখ করে শ্রাবণ তাকালো মায়ের পানে, কিন্তু শান্তার চোখ রাঙ্গানি দেখতেই চুপচাপ চলে গেল কক্ষের বাহিরে। সময়ের সঙ্গে সঙ্গে রাত যেন গভীর থেকে গভীরতর হচ্ছে। মাঝরাতে গিয়ে জ্বর নেমে গেল অনুভার। শরীর ঘেমে নিয়ে একাকার। ঘুমটাও চট করে ভেঙে গেল। বিরক্তের সহিত আড়মোড়া ভেঙে শরীরের কাঁথাটা ফেলে দিয়ে পাশ ফিরতেই ড্রিম লাইটের আলোতে দৃষ্টিগোচর হলো অর্ধশোয়া শ্রাবণকে। কপালে হাত রেখে চোখ বন্ধ করে আসেছে। ঘুমিয়ে নাকি জেগে আছে বোঝা যাচ্ছে না তা। রাতের খাবারের সময় হতেই শান্তা চলে গিয়েছিলেন নিচে। ইচ্ছে থাকলেও অর্থিকা আর বেশিক্ষণ বসে থাকতে পারেনি। স্ত্রীর জন্য শ্রাবণের মধ্যে ছটপটানি দেখে ভেতরে ভেতরে প্রসন্ন হয়ে সেও চলে গেছে। এতটুকু জ্বরেই শরীরটা দুর্বল হয়ে গেছে অনুভার। সময় নিয়ে শোয়া থেকে উঠে বসলো সে। হাত রাখলো স্বামীর চুলের ভাঁজে, মিহিসরে বলল, শ্রাবণ, এই শ্রাবণ, ঠিক করে শুয়ে ঘুমাও না। বসে থাকতে থাকতে চোখটা লেগে এসেছিল শ্রাবণের। কারো ডাক আর গভীর স্পর্শ জেগে উঠল সে। চোখ মেলে উঠে বসলো, উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি আবার উঠে বসলে কেন? জ্বর সেরেছে দেখি? বলেই কপালে গলায় হাত রেখে পরীক্ষা করল। না, পুরো শরীরের তাপমাত্রা আগের তুলনায় স্বাভাবিক। বিছানা ছেড়ে ঘরে আলো জেলে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে থার্মোমিটার এনে আবারও ভালো করে পরীক্ষা করল। এবারও তাপমাত্রা স্বাভাবিক। ভেতরে ভেতরে শান্তি পেল শ্রাবণ। বলল, জ্বর নামলো, তবে শরীর দুর্বল লাগছে না খুব? দাঁড়াও, আমি খাবার নিয়ে আসি। রাতে এত চেষ্টা করলাম কিন্তু তুমি তো খেলেই না।
বলে আবারও উঠতে নিল শ্রাবণ, কিন্তু এবার আর তাকে উঠতে দিল না অনুভা। হাত ধরে টেনে বসিয়ে রাখলো, শক্ত করে জড়িয়ে ধরলে বলল, কোথাও যাবে না তুমি, এখন আমি কিচ্ছুই খাবো না। সবে জ্বর সেরেছে নোভা, কিছু একটা খেয়ে তো ওষুধ খেতে হবে, তাই না? বললাম তো খাবো না। এর আগেও এমন জ্বর আমার অনেক এসেছে, অথচ কেউ কখনো জানতেও পারেনি। তাই বলে কি মরে গিয়েছি আমি? এসব আবার কেমন কথা? আগে যা হয়েছে হয়েছে, আগের দিনের সঙ্গে এখনকার তুলনা একদম করবে না, বুঝলে? আপু আর তাই ওরা কোথায়? আপু অনেকক্ষণ ছিল এখানে, পরে আমি পাঠিয়ে দিয়েছি ঘরে। এতক্ষণে ঘুমিয়ে যাওয়ার কথা। তুমি খেয়েছো? না। মাথা তুলে চাইল অনুভা, অদ্ভুত দৃষ্টি চেয়ে শুধালো, এত রাত হয়ে গেছে অথচ খাওনি এখনো? তুমিও তো খাওনি। সিরিয়াসলি শ্রাবণ, তোমার এসব কাণ্ড কারখানা দেখলে যে কেউ বলে দিবে তুমি যে একটা বউ পাগলা ছেলে। বয়স্ক মানুষ থাকলে এটাও বলবে যে নিশ্চয়ই ছেলেটার বউ তাকে কালো জাদু করেছে। মুচকি হাসলো শ্রাবণ, বলল, কালো জাদু না করলেও জাদু তো করেছই নোভা। বিয়ের আগেই বলেছিলাম যে আমি বউ পাগলা হব। তার বুকের মধ্যে মজার ছলে একটা কিল বসিয়ে দিয়ে উঠে গেল অনুভা। বাথরুমের দিকে যেতে যেতেই বলল, ফ্রেশ হয়ে আসছি আমি, খিদে পেয়েছে, খাবার নিয়ে এসো। স্ত্রী যাওয়ার পানে তাকিয়ে অধরে হাসি রেখেই ঘর থেকে বের হলো শ্রাবণ। গন্তব্য রান্নাঘর। বোনের শ্বশুর বাড়িতে দুদিন থেকেই ছেলেকে নিয়ে নিজ ফ্ল্যাটে ফিরে এসেছে অর্থিকা। আসার আগে মাজেদাকে কল করে কাজে ফেরার কথাও জানিয়ে দিয়েছে। মায়ের ঘরটা খালি পড়ে আছে। ফ্ল্যাটে তিনটে ঘরের মধ্যে দুটো ঘরই এখন ফাঁকা, অথচ সময় ঠিকই তার গতিতে বয়ে চলেছে। কারো জন্য নেই তার কোনো অপেক্ষা। জানালা দিয়ে আকাশের পানে তাকায় অর্থিকা, ভাবে কত কিছু। দুনিয়ার পিছনে ছুটে সুখের সন্ধান করে যেন কোনো লাভ নেই। এক সময় না এক সময় ওই কবরটাই হবে আমাদের আপন, ওইটাই হবে আমাদের গৃহশাল। মোবাইল হাতে নিয়ে দ্রুত এক পরিচিত কলিগকে কল লাগালো অর্থিকা। কল রিসিভ হতেই কোমল স্বরে জিজ্ঞেস করলো, কি খবর নামিরা আপা? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? শোক কাটিয়ে উঠতে পেরেছেন কি? চাইলেই কি আর শোক কাটিয়ে ওঠা যায় আপা? তাও ঠিক, আপন মানুষদের চলে যাওয়ার মতো শোক কাটিয়ে ওঠা সম্ভব নয়। তা একটা হেল্প করতে পারবেন আপা? কি হেল্প? পারলে অবশ্যই চেষ্টা করব। আমার ডাবল রুমের ছোটখাটো একটা ফ্ল্যাটের প্রয়োজন, যদি আপনার সন্ধানে থাকে আর কি। এখন যেখানে থাকছেন ওখানে কোনো অসুবিধা নাকি? এই ফ্ল্যাটটা 3 রুমের, বেশ বড়। এতগুলো রুমের ফ্ল্যাট দিয়ে আমি আর এখন কি করব? অযথা বাড়তি খরচ, তার উপর আমাদের মা ছেলের ছোট্ট একটা সংসার এখন, তাই 2টো রুম হলেই হবে। আপনি চাইলেই তো কারোর সঙ্গে ফ্ল্যাট শেয়ার করে থাকতে পারেন, একটা রুমই তো যথেষ্ট। না আপা, 2টো রুমের ফ্ল্যাটেরই প্রয়োজন ছিল। একটা রুম দিয়ে কি হবে? রিলেটিভ এলে থাকবে কোথায়? আচ্ছা আচ্ছা, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি খোঁজ নিয়ে দেখি আমাদের বিল্ডিংয়ের কোনো ফ্ল্যাট খালি আছে কিনা। যদি নাও থাকে তাহলে আপনার ভাইয়ের সঙ্গে না হয় কথা বলবো এই ব্যাপারে। ধন্যবাদ আপা। ধন্যবাদ তুলে রাখুন, আগে ফ্ল্যাটের সন্ধান পাই, তারপর নতুন ফ্ল্যাটে নিয়ে কিন্তু চা খাওয়াতে হবে। তা অবশ্যই। বলেই কল কাটলো অর্থিকা। দীর্ঘশ্বাস ফেলল। সে চাইলেও এই বিল্ডিংয়ের 2 তলায় শিফট হতে পারত। সেখানেও ডাবল রুমের একটা ফাঁকা ফ্ল্যাট পড়ে আছে, কিন্তু এখানে আর সে থাকতে চায় না ফায়াজের মুখোমুখি হতে। এতদিনে যে সে জেনে গেছে এটা ফায়াজদের বাড়ি। ফায়াজের বাবা এ বাড়ির বাড়িওয়ালা। ফায়াজের ওই মলিন মুখ, অসহায়ত্ব, করুণ স্বর তার কাছেও বড্ড খারাপ লাগে, কষ্ট হয়। কিন্তু অর্থিকার জীবনে দ্বিতীয়বার বসন্ত আসার সুযোগ নেই। সে যে সত্যিকারের ভালোবেসেছিল, এক পুরুষে তীব্র থেকে তীব্রতরভাবে আসক্ত হয়েছিল। মৃত্যুর আগ মুহূর্তেও সেই পুরুষটির প্রণয়ন মাখা কণ্ঠস্বর শুনেছিল। সেখানে কি করে তাকে ভুলে গিয়ে নতুন করে অন্য পুরুষে আসক্ত হবে? না, সম্ভব নয়, তার দ্বারা এ সম্ভব নয়। তার জীবনে হারানোর আর কিচ্ছু নেই, কোনো চিন্তা নেই। কত নারী তো আছে যারা সিঙ্গেল মাদার হয়ে একা হাতেই সন্তানকে বড় করেছে, সেও পারবে। তাছাড়া ছোট বোন তো আছেই, যে কিনা তার অবর্তমানে ঠিক টাইমকে আগলে রাখবে। তাই অর্থিকার এই অনিশ্চিত জীবনে আর কোনো চিন্তা নেই। সব দুঃখ কষ্টকে সে মাটি চাপা দিয়ে দিয়েছে। সায়নের শেষার্ধ। নীল অম্বর ধারণ করেছে লাল হলুদ মিশ্রিত বর্ণ। বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে সেদিকে পানে তাকিয়ে আছে অনুভা। তখনই পেছনে প্রিয় মানুষটির উপস্থিত টের পেল। নসিকায় এসে বাড়ি খেলো মিষ্টি একটা সুঘ্রাণ।
টবে লাগানো গোলাপ গাছটিতে দুটো বড় বড় গোলাপ ফুটেছে। সেখান থেকে একটি গোলাপ ছিঁড়ে প্রিয়তমার কানে গুঁজে দিল শ্রাবণ। আলগোছে কপলে চুমু খেয়ে মিহিসরে বলল, আমার কথা ভাবছিলে বুঝি নভা? মুচকি হাসল অনুভা। পূর্ণ দৃষ্টিতে তাকায় ছেলেটির পানে, প্রশ্ন করে, ছটফটে পাখি আজ এই বাড়িতে যে কি ব্যাপার? সুন্দরী বউহিনা বাইরে আর ভাল লাগে না। হাসিটা চওড়া হলো অনুভার। এক দৃষ্টিতে স্ত্রীর পানে তাকিয়ে আছে শ্রাবণ। খোলা চুলগুলো উড়ছে, পরনে কমলা রঙের জর্জেট শাড়ি। তার এমন ঘোর লাগা দৃষ্টি দেখেই ভুরু নাচিয়ে অনুভব বলল, কি দেখো? তোমাকে। বেশি দেখলে পরে আর ভালো লাগবে না, রুচি উঠে যাবে। কিন্তু তুমি তো আমার রুচি নাও মেঘফুল। তাহলে? তুমি আমার ভালো লাগা, ভালোবাসা, অভ্যাস। অধরে হাসি রেখেই দৃষ্টি আবারও অম্বরে স্থির করলো অনুভা। তার এই নীরবতা যেন মোটেও পছন্দ হলো না শ্রাবণের। ডান বাহু শক্ত করে ধরে নিজের দিকে তাকে ঘোরালো। অনুভা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি? উত্তর দিল না শ্রাবণ। মৃদু হেসে আরেক হাতে তার কোমর জড়িয়ে ধরে মুখ গোজালো গলায়। চমকালো অনুভা। এই ছেলেটার হুটহাট প্রেমময়ী স্পর্শ তাকে লজ্জায় ফেলে দেয়। এক ঝাঁক জড়তা নিয়ে অগাছলো বাক্যে বলল, করছোটা কি? ছাড়ো, সন্ধে নেমেছে, আজান পড়ে যাবে। গাঢ় চুম্বন এঁকে গলার একপাশে জোরে কামড় বসিয়ে দিয়ে তাকে ছেড়ে দিল শ্রাবণ। ব্যথায় সূচক শব্দ করে উঠল অনুভা। ক্রোধ নিয়ে বলল, কি হলো এটা? লাভ বাইট? দিন দিন তুমি না। কি আমি এখন সন্ধ্যা না থাকলে দ্বিতীয় পাশটা সেরেই ফেলতাম, ব্যাপার না, সারা রাত তো পরেই আছে। কথাটা শেষ করে ঠোঁট বাঁকিয়ে হেসে ঘরের দিকে হাঁটা ধরল শ্রাবণ। তার পিছু নিল অনুভা। রাগত স্বরে বলতে লাগলো, খাটাস একটা। তোমার ভেতরে এতটা লুচ্চমো ছিল, আগে তো জানলে কখনোই। পথিমধ্যে থেমে গিয়ে পিছু ফিরে তাকালো শ্রাবণ। উৎসুক কণ্ঠে বলল, কি করতে? বিয়ে করতে না বুঝি? জীবনেও না। এত আদর যত্ন করি তাও নাকি মেয়ের ভালো লাগে না? এমন লয়াল সুন্দর জামাই গজনের কপালে জোটে বলো তো? আসছে লয়াল? তোমার ভেতরের খবর তো আমি জানি। বাহিরে যেই হাবা ভাবা ভালো মানুষ সে যে থাকো, কে তোমার পছন্দ করবে বলো? তুমি জানো ভার্সিটির মেয়েগুলো আমায় কতটা পছন্দ করে? ক্লাস নেওয়ার সময় হা করে আমার দিকে তাকিয়ে থাকে। একবার তো একটা মেয়ে জোকের মতো পেছনে লেগেছিল, যদিও মেয়েটা দেখতে সুন্দর ছিল। শুধু তোমায় ভালোবাসি বলে বুঝিয়ে সুঝিয়ে রিজেক্ট করে দিয়েছি। চোখ মুখ কুচে তার পানে তাকিয়ে রইল অনুভা। ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। গভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কবেকার ঘটনা এটা? গত বছরের। তখন আমি বিয়ের জন্য তোমার পিছু পিছু ঘুরছিলাম। কথা শেষ হতে না হতেই তার দিকে থুতু ছিটতে লাগলো অনুভা। তার এহেন কাণ্ডে ভরকে গেল শ্রাবণ। চোখ মুখ কুচকে বলল, ছি, কি করছে এসব? নাতি নাতনিদের নোংরা দাদি। মানুষের দৃষ্টি ভালো না, দেখা গেল তাদের দৃষ্টির মাধ্যমেই তোমার উপর নজর লেগে গেল, তখন কি হবে বলো তো? এত সুন্দর রূপের তো 12টা বেজে যাবে তখন। তাই বলে? ছোটবেলায় আমাদের দুই বোনকে নানু দিয়ে দিত। তা তুমি মুখটাকে অমন করে রেখেছো কেন? সুযোগ পেলে তো ঠিকই ঠোঁটের মধ্যে এসে। বাকি কথাটুকু আর শেষ করা হলো না অনুভার। শ্রাবণের অদ্ভুত চাহনি দেখতেই থেমে গেল সে। বসা থেকে উঠে দরজার দিকে যেতে যেতেই বলল, সত্যি কথার ভাত নেই দুনিয়াতে। হাসলো শ্রাবণ। পেছন থেকে বলে উঠল, ভাত নেই তো কি হয়েছে সত্যবাদী মহাশয়া, আমি তো আছি। অসভ্য। বিড়বিড় করতে করতে চলে গেল অনুভা। ছেলেটার ওপর ভরসা নেই তার। কখন কি করে তাকে লজ্জায় ফেলে দেয় কে জানে। হাসপাতালের করিডোরে চিন্তিত ভঙ্গিতে পায়েচারি করছে নাহিয়ান। কুলসুম সেখানকার বরাদ্দকৃত চেয়ারে বসে আছেন। ওনার পাশে তমার বাবা মাও বসা। অপেক্ষার চিন্তার প্রহর যেন কিছুতেই শেষ হচ্ছে না। এক সময় মায়ের পাশের চেয়ারটা দখল করে বসে পড়ল নাহিয়ান। ছেলের মাথায় হাত রাখলেন কুলসুম। আশ্বস্ত স্বরে বললেন, আল্লাহর উপর ভরসা রাখ, যা হবে ভালোই হবে। মায়ের কথায় বুক থেকে যেন চিন্তার ভার কিছুটা কমল তার। সময় পেরোতে লাগলো। হঠাৎ করে ওঠি থেকে ভেসে এলো এক সদ্য ভূমিষ্ঠ হওয়া এক শিশুর ক্রন্দনরত ধ্বনি। তমার পিতা দু হাত উঁচু করে মোনাজাত ধরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। তার কয়েক মিনিট বাদেই শুভ্র তোয়ালে পেঁচানো এক বাচ্চা নিয়ে বেরিয়ে এলেন নার্স। কুলসুমে তারা খেয়ে দ্রুত হাত ধুয়ে এলো নাহিয়ান। নার্সের থেকে বাচ্চাটি নিয়ে ছেলের কোলে তুলে দিলেন কুলসুম। নির্নিমেষ বাচ্চাটির প্রাণে তাকিয়ে রইল নাহিয়ান। কি নিষ্পাপ তার মুখশ্রী, একদম মায়ের গায়ের রং, এবং মায়াবী দুটো চোখ পেয়েছে শিশুটি। চোখ জোড়া ঘোলাটে হয়ে গেল নাহিয়ানের। কুলসুম হাস্যজ্জ্বল মুখে বললেন, এই তো 1 বছরে বাপ হয়ে গেছিস রে। চোখে পানি রেখে মায়ের কথায় হেসে উঠল নাহিয়ান।
কুলসুম পুনরায় বললেন, একটা সময় ঠিক তোর এই জায়গাটাই তোর বাবা ছিলেন, আর এই শিশুটির জায়গায় ছিলি তুই। আহা, সময় কত দ্রুত চলে যায়। সেই ছেলে বড় হয়ে এখন নিজেও বাপ হয়ে গেল। মায়ের কথায় কিছুটা লজ্জা পেয়ে গেল নাহিয়ান। শ্বশুরের কথা মোতাবেক আজান দিল ছেলের কানে, তারপর চলে গেল স্ত্রীর নিকট।